ডিয়ার ভিউয়ার্স, ব্রাইটন ইংলিশ বিডি পরিচালিত আইন শিখি হাতে কলমে প্রোগ্রামে আপনাদের স্বাগত। এই প্রোগ্রামের মাধ্যমে আপনারা জানতে পারবেন বাংলাদেশের দণ্ডবিধি, বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি এবং বাংলাদেশের দেওয়ানি কার্যবিধির আইন সহ আইনের সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের কাছে আমরা হাতে কলমে তুলে ধরব। তাহলে দেখতে থাকুন আমাদের আজকের প্রোগ্রাম। আজকের বিষয়বস্তুর শিরোনাম হচ্ছে সম্পত্তি বন্টনের অঙ্ক পদ্ধতি, এপিসোড 5। তাহলে চলুন দেখা যাক আজকের বিষয়বস্তু। ধন্যবাদ। ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে যে অঙ্কটি নিয়ে আমি হাজির হয়েছি সেটা হচ্ছে সম্পত্তি বন্টনের অঙ্ক পদ্ধতি, এপিসোড 5। এই এপিসোড 5-এর মাধ্যমে আমরা যে সম্পত্তি বন্টনের অঙ্কটা দেখব, সেখানে দেখা যাচ্ছে যে রফিক নামে একজন বাংলাদেশি মুসলমান, তার পিতা মাতা, 2 স্ত্রী, 2 কন্যা এবং একজন পূর্বে মৃত পুত্রের কন্যাকে রাখিয়া মৃত্যুবরণ করেন। রফিক সাহেবের সম্পত্তি আমরা ভাগ করব শরিয়া আইন অনুযায়ী অথবা হানাফি আইন অনুযায়ী এবং ভাগ করব 1961 সালের মুসলিম পারিবারিক আইন অনুসারে। তাহলে আমরা প্রথমে শরিয়া আইন অনুযায়ী, শরিয়া আইন বলতে হানাফি আইন, শরিয়া আইন এটার অনুযায়ী ভাগ করব এবং শরিয়া আইন অবলিক হচ্ছে হানাফি আইন, এটাকে হানাফি আইনও বলে। এই শরিয়া আইন অথবা হানাফি আইন এর মতে আমরা ভাগ করে দিব সম্পত্তি রফিক নামের একজন বাংলাদেশি মুসলমানের সম্পত্তি। তাহলে আমরা শুরু করছি আমাদের অঙ্ক। প্রথমে আমি দেখছি কে কে আছে এখানে। আমি আগে প্রশ্নটা পড়ি, রফিকের কে কে আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে রফিক সাহেবের আছে পিতা মাতা, 2 স্ত্রী, 2 কন্যা, একজন পূর্বে মৃত পুত্রের কন্যা। তাহলে এটাকে আমি যদি সাজাই তাহলে দেখা যাচ্ছে পিতা লিখলাম, মাতা, 2 স্ত্রী, 2 কন্যা এবং মৃত পুত্রের 1 কন্যা। তাদের মধ্যে আমি যে সম্পত্তি রেখে গেছেন রফিক সাহেব, সেই সম্পত্তিটাকে আমি বন্টন করছি। এরপরে এটা বন্টন করব প্রথম শরিয়া আইন অনুযায়ী অথবা হানাফি আইন অনুযায়ী। এরপরে বন্টন করব আমি 1961 সালের মুসলিম পারিবারিক আইন অনুযায়ী। আমি পরের পৃষ্ঠাতে যাচ্ছি। সবার সম্পত্তি, এই প্রত্যেকের সম্পত্তি আমি আলাদা আলাদা হিসাবে ভাগ করছি। প্রথমে পিতা পাবে, হানাফি আইন অনুযায়ী লিখে নেই, হানাফি আইন অনুসারে বা শরিয়া আইন অনুসারে প্রথমে আমি দিলাম কাকে? পিতা পাবে। পিতা কত পায়? এটা কোরআনিক অংশ। পিতা পাবে 6/1 অংশ। কোরআনিক অংশীদার বলে বা কোরআনিক অংশ, এটা আমাদের পবিত্র কোরআনেই বলা আছে। মাতা পাবে 6/1 অংশ। এই অংশটাও কোরআনিক অংশ। তারপরে 2 স্ত্রী পাবে, 8/1 অংশ। 8/1 অংশ 2 স্ত্রী মিলে পাবে, আর প্রত্যেক স্ত্রী পাবে 16/1 অংশ। তার মানে 8/1। এটাকে যদি আপনি 2 দিয়ে ভাগ করেন, তার মানে প্রত্যেকে কত পায় যদি আমি দেখি, তাহলে এখানে 8
8 8 ভাগ দিলে 1 1 না সরি এভাবে হবে না, আমি একটু ভুল করেছি। এই ভাগগুলো কিভাবে করতে হয়, 8-এর 1 এখানে গুণ দিতে হবে, ভাগের জায়গায় গুণ দিয়ে আমি হরকে লব করব, লবকে হর করব। 2 কিন্তু লবে আছে, আমি হর দিয়ে দিলাম, আর 1 হচ্ছে হর ছিল, সেটাকে লব করে দিলাম। এখন নিচে 8 দ্বিগুণে 16 আর উপরে হচ্ছে 1, এই 16 ভাগের 1 প্রত্যেক স্ত্রী পাবে। যাই হোক, এটা আমার দেখানোরও প্রয়োজন নেই, আমি 2 স্ত্রী একসাথে কত পাবে সেটা দেখলাম। যদি আপনাদের প্রয়োজন পড়ে আপনারা আলাদা আলাদা করে সম্পত্তি ভাগ করে দিবেন। আচ্ছা, 2 স্ত্রী পাবে আমি পর্যন্ত গিয়েছি। এরপরে আমি 2 কন্যা কতটুকু পাবে, যেহেতু তারা জীবিত আছে 2 কন্যা, সেই 2 কন্যার সম্পত্তিটা আমি এখানে কন্যাটি এই অংশেই লিখে নিলাম, অপর পৃষ্ঠায় না যে কন্যা কতজন, 2 কন্যা। 2 কন্যা কতটুকু পাবে, আমি ইস্টু দিই, প্রত্যেকটা ইস্টু দিয়েছি। 2 কন্যা পাবে 3 ভাগের 2 অংশ। 1 কন্যা হলে 2 ভাগের 1 অংশ। একটা জিনিস মনে রাখবেন, যদি একমাত্র কন্যা হয় তাহলে হাফ, 2 ভাগের 1 অংশ, আর যদি একাধিক কন্যা হয় তাহলে 3 ভাগের 2 অংশ মিলে পাবে, তারা দুজন পাবে 3 ভাগের 2 অংশ। এটা কোরআনিক অংশ। আচ্ছা, গেল 3 ভাগের 2। আচ্ছা, অংশটা আমি না লিখে স্বরেও দিয়ে আমি বুঝাই দিলাম, বাস অংশ। আচ্ছা, এখন বাকি থাকলো কে, মৃত পুত্রের কন্যা। মৃত পুত্রের কন্যা সমান সমান ইস্টু দিয়ে দেই। মৃত পুত্রের কন্যা কতটুকু পাবে, আমরা জানি যে শরিয়া আইন বা হানাফি আইন অনুসারে যদি বাবার পূর্বে কন্যা বা পুত্র মারা যায় তাহলে তাদের সন্তানরা সম্পত্তি থেকে বঞ্চিত হয় হানাফি আইন বা শরিয়া আইন অনুসারে। এখানেও মৃত পুত্রের কন্যা বঞ্চিত হবে, বঞ্চিত লিখলাম, বঞ্চিত বুঝতে পারবেন, বঞ্চিত সুন্দর করে লিখে আর একটু, বঞ্চিত। মৃতপুত্রের কন্যা বঞ্চিত। আচ্ছা, তাহলে আমার যারা যারা ওয়ারিশ আছে তাদের সবার সম্পত্তি আমি ভাগ করে দিলাম। পিতা 6 ভাগের 1 অংশ, মাতা পাচ্ছে 6 ভাগের 1 অংশ, 2 স্ত্রী একত্রে পাবে 8 ভাগের 1 অংশ, 2 কন্যা পাবে 3 ভাগের 2 অংশ, আর মৃত পুত্রের কন্যা বঞ্চিত হবে শরিয়া আইন অনুসারে। এখন আমি যেটা করব, যে আমি সবগুলো যোগ করার পরে যদি এই ভগ্নাংশগুলো যদি যোগ করি, যদি আমি 1 পাই তাহলে মনে করব আমার ভাগটা ঠিক আছে, আর যদি কম বা বেশি হয় তাহলে আমাদের নিয়ম অনুযায়ী আমরা ভাগটা ঠিক করে দেব। তাহলে দেখি আমাদের যোগ করলে কি অংশ দাঁড়ায়। সবার আমি সবার লিখলাম, আলাদা আলাদা সবার মোট সম্পত্তি দাঁড়ায়, মোট সম্পত্তি দাঁড়ায় কতটুকু, পিতা 6 ভাগের 1 অংশ যোগ মাতা 6 ভাগের 1 অংশ যোগ 2 স্ত্রী 8 ভাগের 1 অংশ যোগ 2 কন্যা 3 ভাগের 2 অংশ, এরপরে মৃত পুত্রের কন্যা বঞ্চিত, সেই জন্য আর লিখছি না। তাহলে আমরা দেখি এখানে মোট কত হয়। লসাগু হচ্ছে
ছয় ছয় আট তিনের লসাগু হচ্ছে 24। আপনারা একটু লসাগুটা করে দিবেন, করে নেবেন। আমি একটু দেখাই নেই লসাগুটা কীভাবে ছয় ছয় আট তিন, এই তো এটা লসাগু কীভাবে করবেন। প্রথম আপনি দেখবেন অন্তত দুটার মধ্যে ভাগ যায় কি না। ছয়ের মধ্যে যায় 3 দুগুণে 6, এই 6-এর মধ্যে 3 দুগুণে 6, এর এই 4 দুগুণে 8, 3। এখন আবার আমি 3 দিয়ে দিতে পারি, একাধিক যেহেতু আছে। 3 একে 3, 3 একে 3, এই 4টা থাকবে, যাচ্ছে না, 3 একে 3। তাহলে এগুলো সবগুলো আপনি পূরণ দেন। 2 × 3 মানে 2 পূরণ, 3 পূরণ। এখানে 1 1 পূরণ না দিয়ে শুধুমাত্র একের অধিক যেটা সেটা পূরণ দিই। তাহলে কত দাঁড়ায়? 3 4 12 দ্বিগুণে 24, বা 3 দুগুণে 6, 4 6 24। কত হলো? 24। এটাই লসাগু। এইভাবেই লসাগু বের করতে হয়। তাহলে আমি এটা মুছে দিচ্ছি। তাহলে আমি এখানে 24 লিখলাম। 6 দিয়ে 24কে প্রথম ভাগ দিবেন, 4 দাঁড়ায় ভাগফল। 4 দিয়ে আবার উপরের লবকে পূরণ দিবেন, 4 একে 4। একইভাবে 6 দিয়ে আপনি 24কে ভাগ করবেন, হর দিয়ে হরকে, কত দাঁড়ায়? 4 দাঁড়ায়, 4 একে 4। একইভাবে 8 দিয়ে 24কে ভাগ করবেন, 3 হয় ভাগফল। 3 দিয়ে লবকে গুণ দিবেন, 3 একে 3। এখানে আবার একইভাবে 3 দিয়ে 24কে ভাগ করেন, 3 8 24, আর উপরে পর্যন্ত 8 দুগুণে 16। তাহলে কত দাঁড়াচ্ছে? 24 ভাগের 16, 17 18 19 20 21 22 23 24 25 26 27। 24 ভাগের 27 অংশ। একটা জিনিস খেয়াল করেন, আমার কিন্তু 1 আসলো না, মানে 24 ভাগের 24 যদি আসতো তাহলে ঠিক ছিল অঙ্কটা। তাহলে দেখা যাচ্ছে যে সম্পত্তির তুলনায় ওয়ারিশ বেশি, সম্পত্তির তুলনায় ওয়ারিশ বেশি বা অংশীদার বেশি। অন্যভাবে যদি বলি, অংশীদারের তুলনায় সম্পত্তি কম, অংশীদারের তুলনায় সম্পত্তি কম বা সম্পত্তির তুলনায় অংশীদার বেশি, এই বিষয়টা যদি ঘটে তাহলে কি করবেন? সম্পত্তি, বিশেষ করে আমি দেখলাম যে সম্পত্তি কম, অংশীদার বেশি, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে, এটা একটা কি সমস্যা? এইটা একটা আউলের সমস্যা। আমি লিখে নেই আউল, আপনি কথাটা জেনে থাকবেন। আউল একটা আউলের সমস্যা। এই সমস্যার সমাধান করতে হলে আমার কি করতে হবে? আমার যেটা করতে হবে, আউলের সমস্যা, আউল সমস্যা। ওকে, এই জিনিসটা, এই সমস্যাটা আমি পেলাম। কখন পাবো? যখন আমি দেখলাম যে সম্পত্তি কম, অংশীদার বেশি। এখন কিভাবে বুঝবো? দেখেন, যদি 27 উপরে, তো 27 উপরে বলতে এখানে অংশীদার বেশি হয়ে গেছে। আমার সম্পত্তি আছে 24, অংশীদার হচ্ছে টোটাল মিলে 27 অংশ, আর সম্পত্তি 24 অংশ। এভাবে বোঝা গেল। তাহলে এখন আপনি কি করবেন? আমি এটা মুছে দিচ্ছি। এখন যেটা করতে হবে, আউলের সমস্যা এরকম যদি থাকে, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, এই 24কে আপনি বাড়াবেন, বাড়িয়ে কার সাথে নিবেন? লব যেটা আছে, মানে যে উপরে যেটা থাকবে লব, সেটা সমান করতে হবে। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অংশীদারদের যে অংশ আছে, এটা কিন্তু পরিবর্তন করা যাবে না। এই যে 27 যেটা, এই 27কে আমরা পরিবর্তন করতে পারবো না। 27 হচ্ছে অংশীদারের অংশ। এই 27কে আমরা অবিকৃত রাখব। আমরা নিচের হরকে এই 27-এ পরিণত করব। তার মানে 24কে আমরা 27 করব, 27 27 থাকবে। জিনিসটা মনে থাকে যেন। তার মানে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, অংশীদারদের যে অংশ, এটাকে ঠিক রেখে আমরা যে হরের যে অংশটা আছে, তার মানে সম্পত্তির যে অংশটা আছে, এটাকে আমরা 27-এ পরিণত করব। বুঝতে পেরেছেন? আমি আবার একটু বুঝাই, আমি প্র্যাকটিক্যালি বুঝাই বিষয়টা। আমার এখানে 24 আছে, 24-এর সাথে আমি কি যোগ করব? 3 যোগ করব। তাহলে কত হবে?
27 হবে। এই 27 আমরা করব, 24 না থেকে কি হবে, 27 হবে। তাহলে আমি এখন কি লিখব, এখন লিখব আমার যেটা আগে ছিল, আপনি যেটা করবেন এখন এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে ক্ষেত্রে 24/27 এর স্থলে, এর স্থলে স্থলে কত হবে, 27/27, 27/27 হবে। 24/27 স্থলে 27/27 হবে। বিষয়টা বোঝা গেল নিশ্চয়। আচ্ছা, অর্থাৎ 27/27 করলে আমার কি দাঁড়াচ্ছে দেখেন, 24/27 করলে তো 24, দেখেন নিচে, এই যে নিচে 24, উপরে 4 + 4 + 3 + 16, তাই না, এইটাই 27 হয়েছে। আর আমার এখন হয়ে গেল 27-এর 27, তা উপরে যে 4 + 4 + 3 + 16 যেটা আছে এটা কিন্তু ঠিক থাকবে, যেহেতু আমার এটা উপরে 27 আছে। শুধুমাত্র নিচের যে 24টা এটাকে আমরা 27 পরিণত করেছি। তাহলে আমরা এখন এইভাবে আমরা সাজাই দিই, এইভাবে সাজালে কি হবে, এখন আর নিচে আমি 24টা লিখব না, 24 না লিখে কি লিখব, 27 লিখব, বাকি সব ঠিক থাকবে। পরের পৃষ্ঠাতে আমি ক্লিয়ার বুঝাচ্ছি। অর্থাৎ 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 24 কত কত ছিল, 4 + 4 + 3 + 16, এটাই তো ছিল। আমি একটু দেখে নেই, এই যে দেখেন 4 4 3 16, 4 4 3 16 এর স্থলে স্থলে আমরা কি লিখব, এর স্থলে নিচে আর 24 লিখব না, নিচে কত লিখব, 27। উপরে কিন্তু ঠিক থাকবে, এই 4 + 4 + 3 + 16, তাহলে উপরে কিন্তু আমার 27 ঠিকই আছে, নিচে 24-এর জায়গায় আমি 27 লিখে দিলাম। এখন আমি আলাদা করে দেই জিনিসটা, সমান সমান কি দাঁড়াচ্ছে, আমি আলাদা করে দেই প্রত্যেকটা অংশ। 27 কত, 4, এই 4টা, আবার যোগ 27 এই 4, যোগ 27 এই 3, যোগ 27 এই 16। ওকে, তাহলে আমি আলাদা করে দিলাম প্রত্যেকটা। এখন আমি যেটা করব, এখন আমি পূর্ণ বন্টনের মাধ্যমে আমরা এই পিতার যে অংশটা ছিল এটার স্থলে আমরা এটা লিখব। তাহলে কার স্থলে কে, এই জিনিসটা আমি ক্লিয়ার করে দেই। পিতা কত ছিল একটু দেখেন, পিতা ছিল এখানে, পিতার অংশটা আমি পরের পৃষ্ঠায়, এই পিতার হচ্ছে 24/4, এর স্থলে 27/4 হলো। তারপরে এই কার, মাতার, মাতার ঠিক একইভাবে 24/4-এর জায়গায় 27/4 হলো। পরের জন হচ্ছে মাতা গেল, 2 স্ত্রী, 8-এর 1-এর 8 না, এখানে 24/3-এর জায়গায় 27/3 হলো। এইভাবে আমি সাজায় দিব, আমি দেখাবো। আমার কিন্তু এখানে হয়ে গেছে, মানে আমরা যেই যোগটা করেছি এই যোগটা কিন্তু এইটাই। এখন আপনি যদি এটা যোগ করেন তাহলে কিন্তু এটা সমান সমান 1 হবে। তাহলে আমরা যোগ করে দেই, যোগ করে আমরা প্রমাণে যাই, প্রমাণ করি যদি, তাহলে পরে আগের পৃষ্ঠা থেকে এই 27 লসাগু, তাই না, আমি 27 লসাগু দিলাম,
27, এর আগে 4, 27 27 ভাগ দিলে 1, প্রত্যেকটাই উপরের লবটাই যোগ হয়ে যাবে। 4 যোগ 4 যোগ 3 যোগ 16, 4 যোগ 4 যোগ 3 যোগ 16। আমরা জানি উপরে 27 আর নিচেও 27, কাটাকাটি করলে সমান সমান 1, প্রমাণিত। বুঝতে পেরেছি নিশ্চয়? আমরা কিন্তু সম্পত্তি যেটা ভাগ বাটোয়ারা করার সময় আপনি দেখবেন যে আপনি ধরেছিলেন 24 ভাগের 4 অংশ, সেই অংশটা বা 6 ভাগের 1 অংশ, এই অংশটার থাকছে না, সেটা হয়ে গেল 27 ভাগের 4 অংশ, মানে নিচে 27 হয়ে গেল এইভাবে। আচ্ছা, আমি এখন যদি 1961 সালের পারিবারিক আইন অনুযায়ী সম্পত্তি বন্টন করি তাহলে কি দাঁড়াচ্ছে একটু দেখি আমরা। 1961 সালের পারিবারিক আইন অনুযায়ী যদি সম্পত্তি বন্টন করি তাহলে কি দাঁড়াচ্ছে? পিতা কতটুক? পিতা 6 ভাগের 1 অংশ, মাতা 6 ভাগের 1 অংশ, কোরআনিক অংশ, 2 স্ত্রী 8 ভাগের 1 অংশ, আমাদের অঙ্কটা দেখে নিই আমরা। অঙ্কটা দেখেন কি কি আছে। পিতা, মাতা, 2 স্ত্রী, 2 কন্যা এবং মৃত পুত্রের কন্যা। জিনিসটা একবার দেখে নিলাম আমরা। এখন আবার পৃষ্ঠাতে চলে যাই। 2 স্ত্রী 8 ভাগের 1 অংশ, আর যে অংশটা বাকি থাকবে এই 3 জনকে দেওয়ার পরে যে অংশটা বাকি থাকবে সম্পত্তির, সেই অংশটাই পাবে কে পাবে? যারা থাকলো, তার মানে 2 কন্যা এবং মৃত কন্যার অংশ, মৃত পুত্রের যে কন্যা আছে সে পাবে। আমি আবার বলছি, এরা কোরআনিক অংশীদার, এদের দেওয়ার পরে যা থাকবে অবশিষ্ট সেটার ভাগিদার হবে, সেটা পাবে, সেটা সেই সম্পত্তি মালিক হবে এখানে যে আছে 2 কন্যা আছে সে পাবে, এবং মৃত পুত্রের যে কন্যা আছে সে পাবে। আচ্ছা, তাহলে আমরা দেখি বাকি কতটুকু থাকলো, সেটাই কিন্তু 2 কন্যা এবং মৃত পুত্রের কন্যা পাবে। বাকি থাকে লিখি, আগে অংশটা যোগ করি। তারা মোট কতটুকু পেল? 6 ভাগের 1 যোগ 6 ভাগের 1 যোগ 8 ভাগের 1 সমান সমান লসাগু হচ্ছে 24, 4 6 24, 4 একে 4, 4 6 24, 4 একে 4, 3 8 24, 3 একে 3। তাহলে 24 ভাগের কত? 4 4 8, 9 10 11, 24 ভাগের 11 অংশ। এটা হচ্ছে তারা পেল। কারা পেল? এই যে পিতা, মাতা, 2 স্ত্রী। এখন বাকি থাকে কতটুকু? সেই বাকিটাই কিন্তু 2 কন্যা পাবে এবং মৃত পুত্রের কন্যা পাবে। তাহলে বাকি থাকে লিখি, অবশিষ্ট রইল কতটুকু? সম্পূর্ণ সম্পত্তি 1 ধরলাম, বিয়োগ
24 ভাগের আমার 11 হয়েছিল, একটু দেখে নিই। এই যে 24 ভাগের এই 11, এটা আমরা বিয়োগ করব। সমান সমান 24, 24 একে 24 বিয়োগ 24 দিয়ে 24 ভাগ করলে 1, 11 একে 11 সমান সমান 24, 24 থেকে 11 গেলে কত থাকে? 13 থাকে, 13 অংশ। এই 24 ভাগের 13 অংশ কিন্তু কে পাবে? 2 কন্যা এবং মৃত পুত্রের কন্যা পাবে। কারণ 1961 সালে মুসলিম পারিবারিক আইন অনুযায়ী যে ব্যক্তির সম্পত্তি বন্টন করা হবে সেই ব্যক্তি যদি মৃত্যুর পূর্বেই তার কোনো কন্যা বা স্ত্রী মারা গিয়ে থাকে, তাহলে তাদের সেই কন্যা বা পুত্রের, কন্যা বা স্ত্রী নয়, ভুল বলেছি, তার কন্যা বা পুত্রের যদি কোনো সন্তান থাকে, তাহলে সেই সন্তানরা তার পিতার প্রতিনিধিত্ব করবে। তার মানে এই রফিক সাহেবের মৃত্যুর পূর্বেই তার এক পুত্র মারা গিয়েছিল এবং সেই মৃত পুত্রের যে এক কন্যা আছে, সেই কন্যা কিন্তু তার পিতা যতটুকু পেত ঠিক ততটুকুই সে পাবে। আর আমাদের এখান থেকে কে পাবে? অবশিষ্ট থেকে 2 কন্যা পাবে। তাহলে আমি তাদের সম্পত্তি ভাগ করছি। তাহলে আমরা ভাগটা কিভাবে করব? আমরা ভাগ করে দেই। এখানে 2 কন্যা, 2 কন্যা কতটুকু পাই? আমরা জানি কয় ভাগ, ভাগের সিস্টেমে চলে যাই। 2 পূরণ 1 সমান সমান 2 একে 2 ভাগ। তার মানে কন্যা হলে 1 দিয়ে গুণ করব কন্যার সংখ্যাকে, আর পুত্র হলে 2 দিয়ে গুণ করব পুত্রের সংখ্যাকে। এখন পুত্র বলতে মৃত পুত্র, তাহলে প্রতিনিধিত্ব যেহেতু স্বীকার করে, তাহলে সেই বাবার অংশটাই পাবে মেয়ে। তাহলে মৃত পুত্রের কন্যা, মৃত পুত্রের কন্যা, যদিও কন্যা, কিন্তু সে কিন্তু কন্যা হিসেবে পাচ্ছে না, সে বাবার সম্পত্তি পাচ্ছে। তাহলে এখানে পুত্রকে ধরতে হবে। তাহলে একজন তো 1 পূরণ 2, এই 2টা কেন? কারণ এটা পুত্র, পুত্রের 2 ভাগ কন্যার 1 ভাগ, পুত্রের 2 ভাগ কন্যার 1 ভাগ। বুঝতে পেরেছেন নিশ্চয়ই? তাহলে পুত্রের সংখ্যাকে আমি 2 দিয়ে গুণ দেব, কন্যার সংখ্যাকে 1 দিয়ে গুণ করব, 2 একে 2। তাহলে মোট আমার কয় ভাগ আসছে? 4 ভাগ। 4 ভাগ, 4 ভাগের মধ্যে 2 কন্যা কতটুকু পাবে? 2 কন্যা পাবে। অবশিষ্ট কত ছিল সেটা আমার এখন মনে রাখতে হবে, আনতে হবে। 2 কন্যা সমান সমান অবশিষ্ট কত ছিল এটা দেখে নিই। 24 ভাগের 13 ছিল। তাহলে 24 ভাগের 13 ঠিক এর 24 ভাগের 13 এর 2 কন্যা কতটুকু পায়? 2 ভাগ, মানে 4 ভাগের 2 ভাগ পায়। 4 ভাগের 2 ভাগ না লিখে আমি কি লিখবো? এই যে দেখেন, এই সাইডে দেখি 4 ভাগের 2 ভাগ বলতে কি বোঝায়। আমি এই 2 দিয়ে একটু যদি কাটি, 2 ভাগের 1 অংশ, 2 একে 2, 2 দুগুণে 4, তার মানে 2 ভাগের 1 অংশ। আমি 4 ভাগের 2 ভাগ না লিখে আমি কি লিখলাম? 2 ভাগের 1। আপনারা যদি 4 ভাগের 2 ভাগ লেখেন সেটাও ঠিক আছে, আমি একটু শর্ট করে দিলাম, 2 ভাগের 1 অংশ সমান সমান কত? 24 দ্বিগুণে 48, নিচে হর আর উপরে 13কে 13। এই অংশটা কার? 2 কন্যা, 24 ভাগের 13 অংশ। আচ্ছা, এখন এক মৃত পুত্রের কন্যা, এক মৃত
পুত্রের কন্যা পাবে অবশিষ্ট কত ছিল মনে আছে নিশ্চয়ই? 24 ভাগের 13। 13 এর কত? 2 ভাগের 1। একইভাবে কিন্তু 2 ভাগের 1 অংশ, এই যে দেখেন 4 ভাগের 2 ভাগ মানে 2 ভাগের 1। 2 ভাগের 1 আমরা যদি এটা গুণ করি তাহলে 24 দুগুণে 48 আর 13কে 13। তাহলে এটা মৃত পুত্রের কন্যা পায়। তাহলে আমরা যদি সবগুলা যোগ করে দেখি যে এক হয় কি না। আপনি যদি সম্পত্তি যখন প্র্যাকটিক্যালি বন্টন করবেন তখন সবগুলার হর 1 করে নেবেন। যেমন এখানে পিতার অংশ কিন্তু আমি কত করেছিলাম? পিতার অংশ করেছিলাম 6 ভাগের 1, মাতার 6 ভাগের 1, তারপরে স্ত্রীর 8 ভাগের। এগুলা কিন্তু হরটা দেখেন 8, 6, 6, তাই না? যখন প্র্যাকটিক্যালি আপনি সম্পত্তি বন্টন করবেন তখন সবগুলা হর 1 করে নেবেন। তার মানে কিভাবে? মনে করেন 6 ভাগের 1 কে পাচ্ছে? পিতা। এটাকে আপনি হর 1 করে নেবেন। আমার হর অন্যগুলাতে কি আছে? 2 কন্যা তো 48 ভাগের 13, মৃত পুত্রের কন্যা 48 ভাগের 13, তার মানে 48 হচ্ছে হর। তাহলে এই 6কে আমি 48 রূপান্তরিত করবো 48-এ। কি দিয়ে পূরণ করবো? 6 × 8, এবং উপরেও আপনি 1 × 8 দিবেন। তাহলে কি দাঁড়াচ্ছে? 6 × 8 = 48 আর উপরে 8। একইভাবে মাতা দেখেন 6 ভাগের 1, ঠিক কপি করে দেই একই রকম অংশ, যেহেতু 6 পূরণ 8, 1 × 8 সমান সমান 48/8। 2 স্ত্রী কত পায়? 8/1। 8/1 2 স্ত্রী সমান সমান 48 করতে হলে কি দিয়ে পূরণ করতে হবে? আমার 8কে 6 দিয়ে, 6 × 8। আর এখানে আমি গুণ দিলাম কি? অতিরিক্ত 6 এনেছি, উপরেও 6 দিয়ে পূরণ করবে, 1 × 6। 48, 6কে 6। তারপরে 2 কন্যা, তো আমার অলরেডি 48/13 আছে, মনে আছে নিশ্চয়? আমি একটু দেখাই নেই। এই যে মৃত পুত্রের কন্যা, 2 কন্যাটা দেখি আগের পৃষ্ঠায়। এই যে 2 কন্যা, 2 কন্যা কত? 48/13। তাহলে আমি 48/13 মৃত 2 কন্যা পাইলাম। 48/13 এটা 2 কন্যা। এখন মৃত পুত্রের কন্যা কতটুক? এটাও কিন্তু 48/13। এটা হচ্ছে আপনি যখন প্র্যাকটিক্যালি সম্পত্তি বন্টন করবেন তখন এভাবে ভগ্নাংশ সাজিয়ে মনে করেন যে তাদের কতটুকু জমি আছে, মনে করেন 20% আছে, তাহলে ইন্টু 20, অথবা 20 এর 20 এর 48/8, 20 এর 48/20 এর 48/6, 20 এর 48/13, 20 এর 48/13। এইভাবে সবগুলা কাটাকাটি করে যা পাবে সেটাই সম্পত্তিটা পরিমাণটা চলে আসবে। তাহলে সবগুলো হর আমি 1 করলাম। এখন আমি প্রমাণে চলে যাই, অপর পৃষ্ঠায় প্রমাণে যাই। প্রমাণ করতে হলে আমার আলাদা আলাদাভাবে 6/1 কার 6/1 একটু দেখাই নেই। পিতার 6/1, মাতার 6/1, 2 স্ত্রীর 8/1। এই 3টা আগে লিখে নেই। পিতার 6/1, মাতার 6/1,
2/8 তারপরে কি থাকলো 2 কন্যার 48/13। একটু আবার দেখাই নেই, এই যে 2 কন্যার 48/13 এবং আগে থাকলো মৃতপুত্রের কন্যা। একটু একটু দেখাই নেই, এই যে মৃতপুত্রের কন্যা কতটুকু 48/13। সবগুলো যোগ করে যদি 1 হয় তাহলে আমাদের সম্পত্তি বাটোয়ারা ঠিক আছে। সমান সমান দেখেন আমরা লসাগু নিচ্ছি কত 48 হবে, সবগুলো 48 লসাগু হয় সবগুলো হরের। তাহলে এখন ভাগ করেন, হরকে হর দিয়ে ভাগ করেন, 6 দিয়ে 48কে ভাগ করেন 8, 8 একে 8, একইভাবে 8 একে 8, একইভাবে ভাগ করলে 6, 6 একে 6, একইভাবে আমরা 48 48 ভাগ করলে 1, 13 একে 13 এবং 48 48 1 ভাগ করলে 13 একে 13 সমান সমান আমরা যোগ করে কত পাই 48 হর আর লব হচ্ছে 8 8 16 6 13 13, এগুলো সব যোগ করলে হয় 48। আপনারা যোগ করে দেখবেন 48, আমিও পেয়েছি 48, আপনারাও পাবেন। কাটাকাটি করলে 1, প্রমাণিত 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 মানে কি আমাদের সম্পত্তি ঠিক মতো বন্টন করা হয়েছে। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, আপনারা মনে হয় এখন আপনার সম্পত্তি সহজেই বন্টন করতে পারবেন। আর পরীক্ষায় যদি এই প্রশ্ন আসে তাহলে আপনার সম্পত্তি সহজেই সম্পত্তির অঙ্কগুলো করতে পারবেন। আমরা এই প্রশ্নের মধ্যে কি দেখেছি, আমরা এই প্রশ্নের মধ্যে সম্পত্তি বন্টন করতে যেয়ে আমরা আউলের সমস্যা দেখেছি। তার আউলের সমস্যাটা কি, যেখানে সম্পত্তির তুলনায় অংশীদার বেশি। তার মানে মনে রাখবেন, এই পৃষ্ঠায় যাই, আউলের সমস্যাটা আরেকটু বলে নেই। আউলের সমস্যা তখনই হয় যখন দেখবেন হর ছোট লব বড়, হর ছোট লব বড়। আপনারা জানেন যে এটাকে লব বলে আর এটাকে হর বলে, হর ছোট লব বড়। তাহলে এটা হচ্ছে আউলের সমস্যা। এটাকে ঠিক করতে হলে আমাদের কি করতে হবে, এই হরকে লবের সমান করতে হবে। 24কে আমাদের 27 করতে হবে, 27/27। তাহলে হরকে যদি আমি লবের সমান করি, সমান করে উপরে যে যোগফলটা যেভাবে আসছে সেভাবে যদি আলাদা আলাদা করে দেই তাহলে আমার সম্পত্তির হর ঠিক থাকবে সবগুলা, যেটা নাকি সম্পত্তি তখন বন্টন ঠিক হবে। তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আপনাদের সামনে আমি হাজির হব আরেকটা প্রশ্ন নিয়ে, আরেকটা সমস্যা নিয়ে। সেখানে আরেকটা বন্টন কিভাবে করতে হবে সেটার বিষয়ে আলোচনা করব। তাহলে ততদিন আপনারা ভালো থাকবেন। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।